যদি মিরাজে পাইতাম তারা কাঁচা জিংলা দিয়ে পিটাইতাম। এই যে যারা খেলা দেখতে এসে প্রত্যেকের টাকা লস। কেন মানে হলো রিশাদকে নামায়নি বিদায় আজকের এই ম্যাচটা হারা হয়েছে। এটার জন্য সালাউদ্দিন সাহেব এবং মিরাজ দায়ী। অতি চালাকের গলায় দড়ি, চাইলে ভাবে বলতে পারেন, আবার চাইলে একটু ঘুরিয়েও বলতে পারেন। অন্যের জন্য গর্ত খুললে কখনো কখনো সেই গর্তে নিজেকেও পড়তে হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থাটা এখন হয়েছে সেই রকমই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে আমরা অতি চালাকি করে আমাদের চেনা ফর্মুলায় একেবারে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট, স্পিন সহায়ক উইকেট, রানের জন্য যেখানে তুমুল স্ট্রাগল করতে হবে ওই রকম উইকেট বানানোর রেসিপির দিকেই আমরা হেঁটেছি। আমাদের সবার সম্মিলিত চাওয়ার ভিত্তিতেই হেঁটেছি। এইখানটাতে আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম, আমাদের ক্রিকেটাররা, আমাদের ক্যাপ্টেন, আমাদের কোচ, আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের কিউরেটর, কাউকে এর বাইরে রাখার কোনো সুযোগ নাই। হঠাৎ করে মিরপুর স্টেডিয়ামের উইকেটটা এরকম হয়ে যায়নি। আমরা এরকম উইকেটেই খেলতে চেয়েছি এবং প্রথম ম্যাচে যখন আমরা বিশাল ব্যবধানে জিতে গেলাম ভাবলাম যে না, এই শর্টকাটে সাকসেস পাওয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাটা এইখানটাতে আবারও আমরা অ্যাপ্লাই করে ফেললাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করলো প্রবলভাবে, আমাদেরকেই আমাদের অস্ত্রে তারা ঘায়েল করলো, আমাদের অতি চালাকিতে গলায় দড়িটা তারা দিয়ে দিল এবং আমাদের খোরাগর্তে আমাদেরকে ফেলে তারা সুপার ওভারে ম্যাচটা জিতে নিল। যার ফলে 2027 বিশ্বকাপটা যে আমাদের দূরের লক্ষ্য রয়েছে সেইটা আরো একটু দূরে চলে যাচ্ছে কিনা ওই আশঙ্কাটা ক্রমশ বড় থেকে আরো বড় হচ্ছে। দেখুন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজটা বাংলাদেশের শুরু হয়েছিল একটা চরম উত্তপ্ত পরিস্থিতিতে। কেননা আফগানিস্তানের সঙ্গে লাস্ট ওয়ানডে সিরিজটা আমরা 300 ব্যবধানে হেরেছি। ওই নিয়ে আমরা টানা 4টা সিরিজ হারলাম। আমরা সর্বশেষ 12টা ওয়ানডের মধ্যে 11টা হেরেছি। ফলে 2027 বিশ্বকাপ আদৌ আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা ওইটা একটা বিরাট বড় প্রশ্নের মুখে পড়ায়। সমর্থকরা খেপে ওঠে প্রবলভাবে। বিমানবন্দরে ক্রিকেটারদের কিভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা দেখেছি। ফলে ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, আমাদের ক্রিকেট টিম, আমাদের কোচ, ক্যাপ্টেন কেউ আসলে এখানে কোনো ঝুঁকি নিতে চাননি। তারা সেই মুখে বড় বড় ডায়লগ যতই বলুন না কেন, আমরা স্পোর্টিং উইকেটে খেলবো, আমরা দীর্ঘমেয়াদী সাকসেসের জন্য খেলবো, তাতে যদি আমাদের স্বল্পমেয়াদী ক্ষতিও হয় সেটা আমরা মেনে নিতে রাজি রয়েছে। এই 2 মাস আগে আমাদের নাজমুল ফাহিম ভাই, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, ক্রিকঅপসের চেয়ারম্যান, তিনি সেটা বলেছিলেন পাকিস্তানের বুকে সিরিজ জয়ের পরেও টি20-তে। কিন্তু এইবার আমরা সেই চেনা ফর্মুলায় হাঁটলাম এবং প্রথম ম্যাচটা আমরা জিতে গেছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলো না, শুধু সুপার ওভারে গিয়ে যেভাবে জিতলো তাতে করে এই সিরিজটাই কি বাংলাদেশ আদৌ জিততে পারবে কিনা, লাস্ট ম্যাচটা আমরা জিততে পারবো কিনা সেইটাও কিন্তু এখন ভীষণ রকম সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে। 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র্যাঙ্কিং এর 9-এর মধ্যে থাকতে হবে। মোটা দাগের হিসাবটা এইরকম, আমরা র্যাঙ্কিং এর 10-এ আছি, আমরা র্যাঙ্কিং এর 10-এ ছিলাম এবং আমরা র্যাঙ্কিং এর 10-এই আসলে থাকবো। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 3টা ম্যাচ জিতলেই কেবলমাত্র বাংলাদেশ 10 থেকে 9-এ উঠতো, ওয়েস্ট ইন্ডিজ 9 থেকে 10-এ চলে যেত। কিন্তু যেহেতু আমরা প্রথম ম্যাচ জেতার পরে দ্বিতীয় ম্যাচ হেরে গেছি, এখন আমাদের আর 9-এ ওঠার সুযোগ নেই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে। এই প্রথম 2 ম্যাচের রেজাল্টের পর সিরিজটা আমরা যেই জায়গা থেকে শুরু করেছিলাম এক্স্যাক্টলি সেই জায়গাতেই রয়েছে যে বাংলাদেশ 9, ওয়েস্ট ইন্ডিজ 10-এ, বাংলাদেশের রেটিং পয়েন্ট 74, ওয়েস্ট ইন্ডিজের 80, একদমই ওই জায়গাটাতেই আছে। এখন লাস্ট ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং 80 থেকে কমে 79 হবে, বাংলাদেশের রেটিং 74 থেকে বেড়ে 76 হবে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যবধানটা রেটিং পয়েন্টের মাত্র 3 থাকবে। সামনে যেহেতু আরো অনেক সিরিজ রয়েছে এবং অবভিয়াসলি সামনেও যেহেতু আমরা এরকম ব্ল্যাক ম্যাজিক করবো মিরপুর স্টেডিয়ামের উইকেটে, এখানে যেহেতু আমাদের পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া অনেকগুলো সিরিজ রয়েছে, ফলে ওই ফর্মুলাতে গিয়েই আমরা আবার চেষ্টা করব যে ডিরেক্ট কোয়ালিফিকেশন স্পটটা ধরা যায় কিনা, 2027 সালের 31শে মার্চের মধ্যে টপ 9 র্যাঙ্ক টিমের মধ্যে থাকা যায় কিনা। কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি আমরা সিরিজটাই হেরে যাই, লাস্ট ম্যাচটাও যদি আমরা হেরে যাই, সেই ক্ষেত্রে রেটিং এর পার্থক্যটা কিন্তু আরো বেড়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের রেটিং 80 থেকে বেড়ে 81 হয়ে যাবে, আমাদের রেটিং 74 থেকে কমে 73 হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু ব্যবধানটা হয়ে যাবে 8 রেটিং পয়েন্টের। এইটা রিকভার করাটা কিন্তু আরো অনেক বড় চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য হয়ে যাবে নিঃসন্দেহে। বাংলাদেশ এই ম্যাচটা যে হারলো সেই জায়গাটাতে এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগই আসলে নাই। আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো ম্যাসিভ ব্লান্ডার করেছি এবং সেই জায়গাটা থেকে ধরেন সুপার ওভারে রিশাদ হোসেনকে যে আমরা নামাইনি ব্যাটিংয়ে, যিনি এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাতেও 14 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন, 278 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তাকে আমরা ব্যাটিংয়ে না নামিয়ে সুপার ওভারে আমরা যেই 3 ব্যাটসম্যান নামিয়েছি, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তারা এই ম্যাচে তাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল একজনের 37, সাইফের, একজনের 50, সৌম্যর, এবং একজনের 71,
শান্তর। তো আমরা 278 স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে না নামিয়ে আমরা 37, 50, 71 স্ট্রাইক রেটের ব্যাটসম্যানদের নামাবো, সেই ক্ষেত্রে আমরা ওই 10 রান তাড়া করতে নেমে সুপার ওভারে যে 9 রানে আটকে গিয়ে 1 রানে হেরে যাব, ওইটাতে আর অবাক হওয়ার কি আছে? আমাদের দলের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন সৌম্য সরকার এবং তিনি বারবারই বলেছেন এটা কোচ ক্যাপ্টেনের সিদ্ধান্ত, তারা হয়তো বা এখানে প্রপার ব্যাটসম্যানদেরই রাখতে চেয়েছেন, সবই ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে ক্যাপ্টেন বা কোচের সেই কারেজটা থাকা উচিত ছিল, রাখা উচিত ছিল, এসে মিডিয়ার সামনে তাদের ওই ডিসিশনটাকে এক্সপ্লেইন করার, অ্যাটলিস্ট তারা কোন ভাবনা থেকে এই জিনিসটা করেছেন, এই দিনটাতেও অন্য আরেকজনকে মিডিয়ার সামনে পাঠিয়ে দেওয়াটা, এইটা তাদের ঠিক সাহসের পরিচয়টা তারা দিতে পেরেছেন বলে আমার কাছে এটা মনে হয় না। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ আমাদের অস্ত্রে আমাদেরকে ঘায়েল করেছে, আমরা স্পিন দিয়ে ওদেরকে ঘায়েল করতে চেয়েছিলাম, ওরাও ওই এক্স্যাক্টলি সেম কাজটাই করেছে এবং সেই কাজটা এমনভাবে করেছে যে ক্রিকেট ইতিহাসে ওই ঘটনা কোনোদিনই ঘটেনি। ক্রিকেট ইতিহাসে এই ঘটনা কোনোদিনই ঘটেনি যে 50 ওভারের একটা ম্যাচ, ওয়ানডে ম্যাচের প্রত্যেকটা ওভার স্পিন বোলার করেছেন। এই 50 ওভারই ওয়েস্ট ইন্ডিজ তাদের স্পিনার দিয়ে বাংলাদেশের বিপক্ষে বোলিং করেছে, বাংলাদেশ এখানে 213 রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তো আসলে ফাস্ট বোলারদের সাথেই অনেক বেশি সংযুক্ত, সেইটা গত শতাব্দীর সেই 50, 60s থেকে যদি আপনি শুরু করেন, সেই ওয়েসল, চার্লি গ্রিফিথ থেকে শুরু করে 70s থেকে তারা যে ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করা শুরু করলো, তাদের সেই পেস ব্যাটারি ফাস্ট বোলারদের 4 জন ফাস্ট বোলার নিয়ে খেলার যে জায়গাটা তৈরি তারা করলো, শুরু তারা করলো, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট, তারপরে এইখানটাতে ম্যালকম মার্শাল যোগ হলেন, তার পরবর্তী সময় 80s গিয়ে সেইখানটাতে কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, প্যাট্রিক প্যাটারসন, ইয়ান বিশপ, কেনি বেঞ্জামিন, উইনস্টন বেঞ্জামিন, কত কত ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের এই জায়গাটাতে এসেছে। সেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে এইখানটাতে তারা 50 ওভারে স্পিনার দিয়ে করিয়েছে এবং তারই এক স্পিনার আকিল হোসেন এই ম্যাচে জয়ের নায়ক। যেই আকিল হোসেন ইনফ্যাক্ট আগের দিন তিনি ওয়েস্ট ইন্ডিজে ছিলেন, এই দুইটা ইনজুরির কারণে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে তাকে ডাকা হয়েছে এবং ম্যাচের আগের দিন রাত্রেবেলা ভোর 4টার সময় তিনি গিয়ে তার হোটেলে উঠেছেন। তার জাস্ট 6-7 ঘন্টা পরে টিমের সঙ্গে এসে তিনি স্টেডিয়ামে চলে এসেছেন এবং ওইখানটাতে ম্যাচের পরে গিয়ে ওই 50 ওভার্সের পর গিয়ে সুপার ওভারে যখন তার ওই 10 রান ডিফেন্ড করতে হবে, প্রথম কোনো বৈধ ডেলিভারি করার আগেই তিনি 4 রান দিয়ে দিয়েছেন। একটা হোয়াইট বল করলেন, পরে একটা নো বল করলেন, সেইখান থেকে 2 রান হলো, মানে আমাদের ইকুয়েশন যেটা ছিল 6 বলে 11 রান, সেই ইকুয়েশন হয়ে গেল 6 বলে 7 রান। আমরা সেইটাও করতে পারিনি, আমরা 6 বলে মাত্র 5 রান করেছি। সো আকিল হোসেনের ওই জায়গাটা একটা ট্রিমেন্ডাস কামব্যাক হয়েছে এবং তিনি ম্যাচে ওই প্রেস কনফারেন্সে বলছিলেন যে এটা আমার জব, আমি আসলে টিমে ছিলাম না কেন ওইটা নিয়ে সিলেক্টরদের কাজ, আমাকে যখন ডাকা হবে আমি আমার দায়িত্বটা পালন করবো। এবং এই যে 4টার সময় হোটেল রুমে গিয়েছি, তারপর আজকে ম্যাচ খেলেছি, অলমোস্ট তো গুবলেট করে দিচ্ছিলামই, কিন্তু শেষ পর্যন্ত আমি দলকে হচ্ছে গিয়ে জয়ের জায়গাটাতে নিয়ে গিয়েছি। এই কাজটাই আসলে আমি করতে পারছি, বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজটা আসলে করতে পারেননি। আমরা অনেকগুলো জায়গাতে এইখানটাতে ফেল করেছি। আমাদের মনে হয়েছিল যে রিশাদ হোসেনের ওই যে ব্যাটিং এর যে ইনিংসটা তিনি 14 বলে 39 রানে খেলেছিলেন, সেইটাই আমাদের জয়ের জন্য যথেষ্ট মনে হয়েছিল, সেটা যথেষ্ট আমরা প্রমাণ করতে পারিনি। আমাদের মনে হয়েছিল যে এই উইকেটে ঠিক আছে, আমাদের হয়তো আমরা ওই ওয়েস্ট ইন্ডিজের মতো 50 ওভারই স্পিনার দিয়ে করাবো না, কিন্তু আমাদের এখানে যে পেস বোলার রয়েছেন মুস্তাফিজ, তিনি এরকম উইকেটে বিশ্ব সেরাদের একজন নিঃসন্দেহে। ইনফ্যাক্ট সুপার ওভারটা যে তাকে দেওয়া হয়েছে আমি মনে করি ওই ডিসিশন রাইট। সৌম্য সরকার যে প্রেস কনফারেন্সে বলেছেন যে না এরকম উইকেটে মুস্তাফিজই হচ্ছে গিয়ে বিশ্বের অন্যতম সেটা, আমি তার কথার সঙ্গে একমত। এবং সেই মুস্তাফিজকে আমরা 10 ওভার বোলিং করাতে পারিনি, কারণ আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ হিসাবের গন্ডগোল করে ফেলেছিলেন, গোলমাল করে ফেলেছিলেন। মুস্তাফিজের 2 ওভার অব্যবহৃত থেকে গেছে এবং লাস্টে গিয়ে আমাদের সাইফ হাসানকে দিয়ে 50 নাম্বার ওভার করাতে হয়েছে, যেখানে মাত্র 5 রান তিনি ডিফেন্ড করছিলেন এবং সেটা করে তো প্রায় জিতেই যাচ্ছিলেন। হ্যাঁ, সেইটা কোনো আমাদের ক্যাপ্টেনের ট্যাকটিক্যাল জিনিয়াস না, ওইটা ট্যাকটিক্যাল ব্লান্ডার থেকে ওই জিনিসটা হয়ে যাচ্ছিল। কিন্তু ভাই এটা কি পার পাওয়া যায়? আমরা ওইটাতে পার পাইনি। আমাদের পার পাওয়ার আরো সুযোগ এসেছিল, ওইখানটাতে লাস্ট বলটাতে যদি সোহান ক্যাচটা ধরতে পারতেন আমরা ম্যাচটা জিতে যেতাম। আমাদের সুপার ওভারে যদি মিরাজ ক্যাচটা ধরতে পারতেন ওয়েস্ট ইন্ডিজ 3 রানে অল আউট হয়ে যেত, মানে 2 উইকেট গেলেই তো অল আউট, সেই হিসেবে অল আউট হয়ে যেত, সেটাও আমরা পারিনি। এমনকি আমরা ওই যে বললাম আকিল হোসেনের কোনো বৈধ ডেলিভারি করার আগে যে 4টা রান আমরা পেয়ে গিয়েছি 6 বলে 11 রানের ইকুয়েশন থেকে, যেটা 6 বলে 7 রানের ইকুয়েশনে নেমে এসেছে, আমরা সেইটাও মেটাতে পারিনি, কেননা আমরা রিশাদ হোসেনকে এইখানটাতে ব্যাটিংয়েই নামাইনি। আমরা 278 স্ট্রাইক রেটে যে ব্যাটিং করেছেন তাকে ব্যাটিংয়ে না নামিয়ে 37 স্ট্রাইক রেটের সাইফ হাসান, 50 স্ট্রাইক রেটের সৌম্য সরকার, 71 স্ট্রাইক রেটের
নাজমুল হোসেন শান্তকে আমরা ব্যাটিংয়ে নামেছি। আকিল পর্যন্ত তিনি বলছেন যে আমরা সবাই মিলে আমরা সারপ্রাইজ ছিলাম যে কি বলে রিশাদকে যখন ব্যাটিংয়ে আমরা দেখলাম না যে বাংলাদেশ রিশাদকে ব্যাটিংয়ে নামায়নি। তো ওয়েস্ট ইন্ডিজও জানতো রিশাদকে বাংলাদেশ নামাবে, কিন্তু বাংলাদেশ আসলে সেটা করেনি। বাংলাদেশ এই জায়গাটাতে তাদের ভাবনার জায়গাটা কি, কোচ ক্যাপ্টেন কি ডিসিশন নিয়েছেন, আমার তো মনে হয় যে এই টিমটা এখন পুরোপুরি হচ্ছে গিয়ে মোহাম্মদ সালাউদ্দিন ভাই চালান। এটা যদি গতকালকে আপনারা ম্যাচ দেখে থাকেন, সুপার ওভার আর আগের যে বডি ল্যাঙ্গুয়েজ পুরো টিমের, সেইটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই টিমটা কি ফিল সিমন্সের টিম, এই টিমটা কি মেহেদী হাসান মিরাজের টিম, নাকি এই টিমটা মোহাম্মদ সালাউদ্দিনের টিম। সো আলটিমেটলি গিয়ে আমরা আসলে কোনো কিছু করতে পারিনি। আমাদের এই এলোমেলো টিমটা শেষ পর্যন্ত গিয়ে সুপার ওভারে গিয়ে আমরা হেরে গিয়েছি, এবং এখন কোনো মতে যে লাস্ট ম্যাচ জিতলেও আমরা র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যেতে পারবো না, কিন্তু ওইটাতে জিতে অন্ততপক্ষে রেটিং পয়েন্টের গ্যাপটা কমিয়ে আনতে পারি, 6 থেকে 3-এ নিয়ে যেতে পারি। তা না হলে সেইটা 6 থেকে 8 হয়ে যাবে। আর আমি জানি না এইটা থেকে আমরা শিক্ষা নিব কিনা। ইতিহাসের একটা বড় শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এবং আমরাও শিক্ষা নিব না। আমরা এইরকম উইকেটে খেলে যে আলটিমেটলি আমাদের ক্রিকেটের কোনো উন্নতি হয় না, সেটা টাইমে নেগের আমাদের প্রমাণ হয়েছে, অনেকবার প্রমাণ হয়েছে। কিন্তু তারপরও আমরা ওই লাজ লজ্জা ভুলে আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের ক্রিকেট টিম, আমাদের সামগ্রিক যে ক্রিকেট ব্যবস্থাপনা সবাই মিলেই ভেবেছে যে আচ্ছা ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা আমরা কোনো মতে জিতে নেই, 3-0-তে জিতে নেই, পরেরটা আবার পরে দেখা যাবে। মিডিয়াকে আবার ভালো ভালো কথা, স্পোর্টিং উইকেটের কথাটা বলে তাদেরকে পরে ঠান্ডা করা যাবে, শান্ত করা যাবে। আপাতত ওয়ার্ল্ড কাপের মূলাটা ঝুলিয়ে আমরা এরকম উইকেটে খেলে নেই। কিন্তু সেই জায়গাটাতে গিয়ে দ্বিতীয় ম্যাচে যখন আমরা এরকম হোঁচট খেলাম, লাস্ট ম্যাচটাতেও যদি সেটা রিপিট করে, তাহলে বাংলাদেশের সামনে আর মুখ রক্ষার থাকবেটা কি? সামনের যেই সিরিজগুলো বাংলাদেশের রয়েছে, পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে, নেক্সট ইয়ার যে আমাদের 4টা এরকম বিগ টিমের এগেনস্টে হোম সিরিজ রয়েছে, সেইখানে আমরা কিরকম এই ব্ল্যাক ম্যাজিকের উইকেট করব, নাকি তখন আমরা স্পোর্টিং উইকেটের দিকে যাব? আমরা কি করব? আমরা কিন্তু খুবই একটা বিভ্রান্ত অবস্থায় রয়েছি। শর্টকাটে সাকসেসটা যে আসলে সাস্টেনেবল না, এটা অতীতের আরও অনেকবারের মতো এইবার আসলে সেটা বুঝিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মানে এবার তো আমরা ইনফ্যাক্ট সাকসেসও পাই নাই, সাকসেস পেলে না হয় একটা কথা ছিল, এবার তো সাকসেসও আসলে পাই নাই। কিন্তু লাস্ট ম্যাচটা জিতে অন্ততপক্ষে সেই রেটিং পয়েন্টটা, ব্যবধানটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কমিয়ে মেহেদী হাসান মিরাজের দল যদি আনতে পারে, সেক্ষেত্রেই কেবলমাত্র 2027 বিশ্বকাপে খেলার সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে আমাদের আসার জায়গাটা আরেকটু বড় হবে। নইলে নেপাল, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, ইউএই এইসব দলের বিপক্ষে কোয়ালিফাই খেলার জন্য প্রস্তুত হয়ে যান।